যেখানে একসময় হাজারো মানুষের যাতায়াত ছিল, যে প্রাসাদ জৌলুস আর আভিজাত্যে ভরপুর ছিল, সেই প্রাসাদ আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। বাংলার জমিদারি প্রথার বিলোপ এবং রক্ষণাবেক্ষণের অভাবে বহু ঐতিহ্যবাহী রাজবাড়ি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলুন ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসা বা বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত বাংলার এমন 5টি বিখ্যাত রাজবাড়ির বিষয়ে জেনে নেওয়া যাক। রায়পুর রাজবাড়ি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি মূলত স্থানীয় সিনহা পরিবারের বাসভবন ছিল, যা বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য এবং ঔপনিবেশিক শৈলীর মিশ্রণে নির্মিত। লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিনহার পূর্বপুরুষদের তৈরি এই রাজবাড়িটি একসময় আভিজাত্যের প্রতীক ছিল। স্থানীয় লোকগাথা অনুযায়ী 1970-এর দশকে রাজবাড়ির শেষ বংশধর বাড়িটি ত্যাগ করার পর এর মূল্যবান শাল সেগুনের কাঠ ও নির্মাণ সামগ্রী চুরি হয়ে যায়। বর্তমানে এই বিশালাকার প্রাসাদটি জঙ্গলে ঢাকা এক ভুতুড়ে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু না। একসময়ের প্রতাপশালী এই জমিদার বাড়ির সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এক গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এখানকার তালুকদার ভুবন মোহন সিনহার কাছ থেকে বার্ষিক মাত্র 5 টাকার খাজনার বিনিময়ে 20 একর জমি স্থায়ীভাবে ইজারা নেন। এই জমির বিশাল ছাতিম গাছের ছায়াতেই তিনি ধ্যান করতেন এবং পরবর্তীতে এই স্থানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন হিসাবে পরিচিতি লাভ করে। ঐতিহ্যবাহী এই রাজবাড়িটি কালের স্রোতে এবং রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে প্রায় ভগ্ন দশায় পরিণত হয়েছে। এটি বর্তমানে একটি ব্যক্তিগত সম্পত্তি এবং এর ধ্বংসাবশেষ অনেক সময় পর্যটকদের কাছে একটি রহস্যময় বা ভুতুড়ে স্থান হিসাবেও পরিচিতি পায়। তবে রাজবাড়ির সংলগ্ন মন্দির কমপ্লেক্স এখনো সক্রিয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। বোলপুর স্টেশন থেকে সড়ক পথে অটোরিকশা বা স্থানীয় যানবাহনের মাধ্যমে রায়পুর গ্রামে পৌঁছানো যায়। কাশীপুর রাজবাড়ি উত্তর কলকাতার এক অতি প্রাচীন এবং ঐতিহাসিক জমিদার বাড়ি, যা কলকাতার পেরিফেরিয়াল ইতিহাসের এক অনন্য নিদর্শন। প্রায় 400 বছর পুরনো এই রাজবাড়িটি যশোর থেকে আসা জমিদার রামরতন দত্ত রায় প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাস বলে 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা যখন ফোর্ট উইলিয়াম আক্রমণ করতে আসেন, তখন তিনি তার সেনাবাহিনী নিয়ে এই রাজবাড়িতে আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে এর সিংহভাগ অংশই ভেঙে পড়েছে এবং বট অশ্বত্থের শিকড়ে বন্দী হয়ে গেছে। অনেকেই এই রাজবাড়ির ভগ্নপ্রায় এবং শ্যাওলা জঙ্গলে ঘেরা আদিম রূপের কারণে এটিকে কলকাতার অন্যতম হন্টেড প্লেস হিসেবে চিনে থাকেন। এই চত্বরে একটি প্রাচীন নাট মন্দির রয়েছে। রাজবাড়িটির ঠিক সংলগ্ন এলাকাতেই রয়েছে একটি নিজস্ব গঙ্গার ঘাট। রাজবাড়িটির অবস্থা জরাজীর্ণ হলেও এখনো এখানে বেশ কিছু পরিবার বসবাস করেন। উত্তর কলকাতার চিতপুর বা কাশীপুর রোড ধরে গান অ্যান্ড শেল ফ্যাক্টরির দিকে এগিয়ে খুব সহজেই অটোরিকশা বা স্থানীয় যানবাহনের মাধ্যমে এই ঐতিহাসিক রাজবাড়ির লোকেশনে পৌঁছানো যায়। তমলুক রাজবাড়ি বা তাম্রলিপ্ত রাজবাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর তমলুক শহরে অবস্থিত 2500 বছরেরও বেশি পুরনো ইতিহাসের এক অনন্য এবং প্রাচীন নিদর্শন। মহাভারত এবং প্রাচীন পুরাণে উল্লিখিত ঐতিহাসিক তাম্রলিপ্ত রাজ্যের রাজবংশের স্মৃতি বিজড়িত এই রাজবাড়িটি বর্তমানে মূলত এক বিশাল ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। বিশ্বাস করা হয় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে প্রাচীন তাম্রলিপ্তের ময়ূরাধ্বজ রাজবংশ দ্বারা এই রাজপ্রাসাদটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। মহাভারত, ভাগবত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের মতো প্রাচীন গ্রন্থে এই সমৃদ্ধশালী রাজবংশের উল্লেখ পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতের যুদ্ধের পর অর্জুনের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটক করেছিলেন এই রাজবংশের রাজা তাম্রধ্বজ এবং তার পিতা ময়ূরাধ্বজ। পরবর্তীতে অর্জুন ও শ্রীকৃষ্ণের সাথে তাদের যুদ্ধ এবং সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে 16 শতকের দিকে মুঘল আমলের স্থানীয় রাজারা এই প্রাসাদ কমপ্লেক্সটি আরো বিস্তৃত করেন, যা প্রায় 20 একর জমি জুড়ে গড়ে উঠেছিল রাজবাড়িটি। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তমলুক রাজবাড়ির এক বিশেষ রাজনৈতিক ভূমিকা রয়েছে। 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু নিখিল ভারত কংগ্রেসের সভাপতি হওয়ার পর তমলুকে একটি বিশাল জনসভা করার সিদ্ধান্ত নেন। তৎকালীন ব্রিটিশ সরকার এই সভা বানচাল করার জন্য নানা বাধা সৃষ্টি করলে তমলুকের রাজা সুরেন্দ্র নারায়ণ রায় অত্যন্ত সাহসিকতার সাথে নিজের রাজবাড়ির ভেতরেই নেতাজিকে স্বাগত জানান এবং সভার আয়োজন সফল করেন। রাজবাড়ির এই দেয়ালগুলো একসময় অনেক স্বাধীনতা সংগ্রামীদের গোপন আশ্রয়স্থল হিসেবেও কাজ করেছে।
ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এটিকে জাতীয় সৌধ বা ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করেছে এবং বর্তমানে এর চারপাশ পরিষ্কার ও সংরক্ষণের কাজ শুরু হয়েছে। হাওড়া থেকে দীঘা রুটের ট্রেনে চড়ে সরাসরি তমলুক রেলওয়ে স্টেশনে নামা যায়। স্টেশন থেকে রাজবাড়ি মাত্র 2-3 কিলোমিটার দূরে, যা টোটো বা অটোতে করে 10-15 মিনিটে যাওয়া সম্ভব। এছাড়া সড়ক পথে কলকাতা থেকে হলদিয়া বা দীঘাগামী বাসে চেপে তমলুক খুব সহজেই পৌঁছানো যায়। আন্দুল রাজবাড়ি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাকরাইল ব্লকের আন্দুল মৌরিতে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক প্রাসাদ। কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়িটি ঐতিহ্যপ্রেমী এবং পর্যটকদের জন্য এক জনপ্রিয় ওয়ানডে ট্রিপ বা সপ্তাহান্তের ডেস্টিনেশন। 1770 সালে আন্দুলের তৎকালীন দেওয়ান রামলোচন রায় এখানে প্রথম রাজবংশের ভিত্তি স্থাপন করেন এবং দুর্গাপূজার সূচনা করেন। রামলোচন রায় ছিলেন রবার্ট ক্লাইভের অত্যন্ত বিশ্বস্ত দেওয়ান। লোকগাথা ও ইতিহাস অনুসারে 1770 সালের প্রথম দুর্গাপূজায় স্বয়ং লর্ড ক্লাইভ এই রাজবাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং দেবীর চরণে 10,000 টাকার মিষ্টি ও 108টি পদ্ম নিবেদন করেছিলেন। ক্লাইভের সুপারিশেই দিল্লির মুঘল সম্রাট শাহ আলম রামলোচন রায়কে রাজা উপাধি দেন। আজকের যে বিশাল রাজপ্রাসাদটি দেখা যায় তা 1834 সালে রাজা রাজনারায়ণ রায় বাহাদুর প্রায় 2,82,00,000 টাকা ব্যয়ে গ্র্যানভিল ম্যাকলয়েড কোম্পানির তত্ত্বাবধানে তৈরি করিয়েছিলেন। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসের এক অবিস্মরণীয় সিনেমা সাহেব বিবি और গুলামের আইকনিক নাচঘর এবং জমিদারি অলিন্দের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং এই আন্দুল রাজবাড়িতেই করেছিলেন কিংবদন্তি পরিচালক গুরু দত্ত। মীনা কুমারী এবং ওয়াহিদা রহমানের মতো তারকারা এখানে অভিনয় করেছেন। রাজবাড়ির মূল ঝাড় লণ্ঠন বা রাজকীয় জৌলুস আজ আর নেই। রক্ষণাবেক্ষণের অভাবে এর বেশ কিছু অংশ ভগ্নপ্রায় ও জরাজীর্ণ। তবে এর বিশাল কাঠামোটি আজও পর্যটকদের ইতিহাস আবিষ্কারের রোমাঞ্চ দেয়। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া বা আমতাগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে আন্দুল স্টেশন, সেখান থেকে রাজবাড়ির দূরত্ব মাত্র 1.2 কিলোমিটার, যা টোটো বা অটোতে করে 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়। এছাড়া সড়ক পথে কলকাতা বা সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে আলিপুর বা আন্দুল রোড ধরে নিজস্ব গাড়ি বা ট্যাক্সি নিয়ে সরাসরি পৌঁছানো যায়। হাওড়া স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 15 কিলোমিটার। কাজলাগড় রাজবাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার ভগবানপুর 1 ব্লকের কাজলাগড় গ্রামে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক জমিদার প্রাসাদ। দীঘা যাওয়ার পথে বা একবেলার ঐতিহাসিক ডে ট্রিপের জন্য এই জরাজীর্ণ ও রহস্যে ঘেরা রাজবাড়িটি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। আজ থেকে প্রায় 400 বছর আগে এই অঞ্চলের শক্তিশালী হিজলি রাজ্যের অধীনে গোবর্ধন রণঝম্প নামক এক মাহিষ্য প্রধান সুজামুঠা পরগনায় এই রাজবংশের পত্তন করেন। গৌড়ের নবাব তার প্রশাসনিক ও সামরিক দক্ষতায় সন্তুষ্ট হয়ে তাকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন। 1769 সালে এই বংশের দশম পুরুষ রাজা মহেন্দ্র নারায়ণ চৌধুরী কাজলাগড়ের নবরত্ন গোপাল মন্দির এবং মূল রাজপ্রাসাদটি নির্মাণ করেন। রাজা গোবর্ধনের আমলে এখানে জাগ্রত শিব ও কালী মন্দির তৈরি হয়েছিল, যা থেকে এই এলাকাটির নাম প্রথমে হয় কালীগড়। পরবর্তীতে লোকমুখে তা পরিবর্তিত হয়ে কাজলাগড়ে পরিণত হয়। 1860 সালের দিকে এই রাজ পরিবারে কোনো পুরুষ উত্তরাধিকারী না থাকায় রাজ্যটি কোর্ট অফ অর্ডার্সের অধীনে চলে যায়। পরবর্তীতে নিলামের মাধ্যমে এই বিশাল জমিদারি কিনে নেন বর্ধমান রাজ পরিবারের রানী নারায়ণ কুমারী দেবী। কাজলাগড় রাজবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বিখ্যাত বাঙালি কবি, সুরকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের স্মৃতি। 1890 সালে তিনি বর্ধমান রাজ এস্টেটের সেটেলমেন্ট অফিসার হিসেবে এই কাজলাগড় রাজবাড়িতে সশরীরে এসে দীর্ঘদিন বসবাস করেছিলেন। বর্তমানে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়িটি প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর বিশাল ছাদহীন অট্টালিকা, পোড়ামাটির ত্রিকিলান অলিন্দ এবং প্রাচীন দেওয়ালগুলো আজ বট পাকুর গাছের শিকড়ে ঢেকে গেছে, যা এখানে এক অপার্থিব ও রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। সবচেয়ে নিকটবর্তী রেল স্টেশন হলো দেশপ্রাণ রেলওয়ে স্টেশন। এছাড়া কাথি বা মেচেদা স্টেশনে নেমেও সড়ক পথে এখানে পৌঁছানো সম্ভব। বাংলার আনাচে কানাচে এমন অজস্র ঐতিহাসিক প্রাসাদ পড়ে রয়েছে যা হয়তো আমরা খোঁজই রাখি না। একসময়ের জৌলুসতা আর আভিজাত্যের প্রতীক এই সমস্ত প্রাসাদগুলি
আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। এই 5টি রাজপ্রাসাদের কোনটি আপনার বাড়ির সবথেকে কাছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।